আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। অভিজিৎ হত্যায় দণ্ডিত জিয়া বাংলাদেশে নেই, যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণাকে স্বাগত জানিয়েছে ঢাকা। সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশে চিকিৎসার নজির নেই বলছেন আইনমন্ত্রী, খালেদা জিয়ার বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই। রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে বিএনপির প্রতি আওয়ামী লীগের আহ্বান, চিঠি পাওয়ার পর সিদ্ধান্ত বললেন ফখরুল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১শে সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। লেখক অভিজিৎ রায়ের পলাতক খুনি বরখাস্ত মেজর জিয়া বাংলাদেশে নেই, তাকে ধরতে সরকার চেষ্টা করে যাচ্ছে। অভিজিতের খুনিদের সন্ধান জানতে $৫০,০০০ মার্কিন পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এর পরপরই প্রতিক্রিয়া জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণাকে স্বাগত জানিয়েছে ঢাকা। একই সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের ওপর কোনো চাপ নেই বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ২০১৫ সালের ২৬শে ফেব্রুয়ারি ২১এর বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় হত্যা করা হয় মুক্তমনা ব্লগের সম্পাদক ও বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়কে। গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন অভিজিৎ। ঘাতকদের তথ্য চেয়ে ওই দিনই পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র। একই বছর ফেব্রুয়ারি মাসে রায় হয় অভিজিৎ হত্যার। এতে ৬ আসামির মধ্যে চাকরিচ্যুত মেজর জিয়াউল হক, মোজাম্মেল হোসাইন, আবু সিদ্দিক সোহেল, আরাফাত রহমান, আকরাম হোসেনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অপর আসামি ফারাবিকে দেওয়া হয় যাবজ্জীবন। এরা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। এদের মধ্যে ঘাতক জিয়াউল হক ও আকরাম হোসেন পলাতক। এদের তথ্য দিলে $৫০,০০০ বা ৪২ কোটি ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের রিওয়ার্ড ফর জাস্টিস কার্যালয় দ্বিতীয় দফায় সোমবার আবার এই ঘোষণা দেয়। এর প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এই দুই পলাতক অপরাধী বাংলাদেশে নেই। এখানে মেজর জিয়া, আমরাও তাকে খুঁজছি। আমরা তাকে দেখেছি, সে অত্যন্ত এক চতুর লোক। আমরা এখন আমাদের কাছে যা তথ্য আসে সেই তথ্য অনুযায়ী সে হয়তো অন্য কোনো দেশে গা ঢাকা দিয়ে আসেন। এছাড়া এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। পুরস্কার ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ। কোথায় কোন দেশে আছে উই ডোন্ট নো। তো এখন যদি এর কারণে ওদের ধরা সম্ভব হয়, দ্যাট ইজ মোস্ট ওয়েলকাম। বাট আমাদের সরকারিভাবে আমাদের উপরে তারা কোনো ধরনের এই বিশেষ কিছু করে নেই, বাট দে আর ডুইং দেয়ার জব। তবে র্যাবের সাবেক ও বর্তমান কয়েক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখনই কোনো দেশ উন্নতি করতে থাকে তার চাপ ও শত্রু দুই বাড়ে। বাংলাদেশ তো মোটামুটি নিজের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে, তো এরা এটা পছন্দ করেন না, এবং মেনি অফ দেম পসিবলি ওদের দ্বারা দে আর পেইড ফর অলসো। মোহাম্মদ নুরুন নবী, ২১শে টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়ে করা আবেদনের ওপর খুব শিগগিরই মন্ত্রণালয় অভিমত দেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার রাজধানীতে মানবাধিকার কমিশনের এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় কমিশনকে অবিচল থাকতে হবে। এ সময় মানবাধিকার বৃত্তি অনলাইন কোর্সের উদ্বোধন করা হয়। পরে খালেদা জিয়ার আবেদনটি নিষ্পত্তিতে দীর্ঘ সময় ব্যয় হওয়ার বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, সুপ্রিম কোর্ট থেকে বিএনপি সমর্থিত ১৫ জন আইনজীবী এসেছিলেন। তাদের বক্তব্যের মধ্যে কোথাও আইনি কোনো সমর্থন আছে কিনা সেটা দেখা হচ্ছে। এক্ষেত্রে মানবিক হওয়ার সুযোগ আছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, সরকারকে আইনি পদক্ষেপ নিতে হয়। বিএনপি সমর্থিত ১৫ জন আইনজীবী এসেছিলেন। কোনো আদালতই তারা যে বক্তব্য দিয়েছেন সেটা সাপোর্ট করেননি। শিগগিরই আইন মন্ত্রণালয়ের অভিমত দিয়ে দিব। সরকারকে যেই পদক্ষেপ নিতে হয় সেটা আইনি পদক্ষেপ, এবং তার মানবিক পদক্ষেপ যেটা ছিল সেটা অভিব্যক্তি হয়েছে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার, যে তার দণ্ড স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া। নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। বলেছেন, দেশে ও জাতির প্রতি দায়িত্বশীল হলে সংলাপে অংশ নেওয়া উচিত।
দীপু শিকদারের রিপোর্ট। বিজয়ের মাস উপলক্ষে গ্রামীণ ব্যাংকে অনুষ্ঠান। এতে যোগ দিয়ে কৃষিমন্ত্রী বলেন, নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হয়েছে। বিএনপিও এই সংলাপে অংশ নিয়ে রাষ্ট্রপতির কাছে তাদের মতামত তুলে ধরতে পারে। শপথ নেওয়ার পর থেকে প্রেসিডেন্ট হিসাবে সেদিন থেকে তিনি নিরপেক্ষ মানুষ। তিনি আলোচনার কথা বলেছেন, বিএনপি তার সাথে আলোচনায় যাবে না। আপনারা দায়িত্বশীল হলে, আপনাদের দেশ ও জাতির প্রতি কর্তব্যপরায়ণ হন, তাহলে অবশ্যই আমি আশা করব আপনারা প্রেসিডেন্টের মাননীয় রাষ্ট্রপতির সাথে যাবেন, কথা বলবেন, তাকে সঠিক সুপারিশ দিবেন, আপনাদের যে চিন্তা ভাবনা একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য সেগুলো তুলে ধরবেন। জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী শীর্ষক আলোচনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফও নতুন কমিশন গঠনের রাষ্ট্রপতিকে বিএনপির পক্ষ থেকে পরামর্শ ও প্রস্তাব দেওয়ার আহ্বান জানান। এই ধরনের মিথ্যাচার বিভ্রান্তি বন্ধ করে আপনারা মহামান্য রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিন। আপনাদের কথাবার্তা মতামত সেখানে আপনারা পেশ করুন। আপনাদের যদি ভালো পরামর্শ থাকে অবশ্যই সেটা মহামান্য রাষ্ট্রপতি বিবেচনা করতে পারেন। মিরপুর সেনপাড়ায় বড়দিনের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী অভিযোগ করে বলেন, বিদেশ থেকে ভুল আর মিথ্যা তথ্য দিয়ে দেশের সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চলছে। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র হচ্ছে। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। চিঠি পেলে নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিএনপির পক্ষ থেকে আমরা এখনো আপনার কোনো চিঠি পাইনি রাষ্ট্রপতির কাছ থেকে। রাষ্ট্রপতির কাছ থেকে চিঠি পেলে আমরা আমাদের স্ট্যান্ডিং কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেব। আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা কোনো ধরনের নির্বাচন নিয়ে কোনো আলোচনা করব না, কিন্তু এই সিদ্ধান্ত এই সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের ব্যাপারে আমাদের কাছে এখনো কোনো চিঠি আসেনি, শুধু আমরা সেই সিদ্ধান্ত ওইভাবে আমরা এখনো নেইনি। এবার আমাদের বিশেষ আয়োজন বাংলাদেশের 50। বছর বছর বাড়ে স্বাস্থ্য খাতের বরাদ্দ। বাস্তবতা সাক্ষ্য দিচ্ছে, টাকা ছাড়া আমজনতা এখনও পান না কাঙ্ক্ষিত সেবা। তারপরে 50 বছরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে স্বাস্থ্যসেবায়। কমেছে শিশু মৃত্যু, শূন্যের কোটায় প্রসূতির মৃত্যুর হার। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্বাস্থ্য খাতের ভালো মন্দর বিশ্লেষণ দেখুন রাসেল খানের প্রতিবেদনে। খুব বেশি দিন আগের কথা নয়, প্রসূতি আর নবজাতকের মৃত্যু ছিল নৈমিত্তিক ঘটনা। ছিল ডায়রিয়া, কলেরা, যক্ষ্মা, জল বসন্ত সহ আরও কঠিন সব রোগের প্রকোপ। ছিল না পর্যাপ্ত হাসপাতাল, আবার উপজেলা পর্যায়ে হাসপাতাল থাকলেও ছিল বিশেষজ্ঞ ডাক্তারের অভাব। গত 50 বছরে সেই নাই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সরকারি হাসপাতালের সাথে পাল্লা দিয়ে জেলা উপজেলায় বেড়েছে বেসরকারি ক্লিনিকের সংখ্যা। সেখানে মেলে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা। মাথাপিছু আয় বাড়ায় কেউ আবার গ্রাম ছেড়ে চলে আসেন রাজধানীর নামিদামি হাসপাতালে। কিছু সরকারি হাসপাতালেও মিলছে কাঙ্ক্ষিত সেবা। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, সরকারি হাসপাতালের সংখ্যা এখন 639টি। শয্যা আছে 67,735টি। নিবন্ধিত বেসরকারি হাসপাতাল আর ক্লিনিক আছে 5,000-এর মতো, যেখানে শয্যা আছে প্রায় 95,000। সমীক্ষা বলছে, প্রতি বছর বেড়েছে স্বাস্থ্যখাতের বরাদ্দ। আর বাস্তবতা সাক্ষ্য দিচ্ছে, টাকা ছাড়া আমজনতা এখনো পান না কাঙ্ক্ষিত সেবা। কিছুটা হলেও গরিবের আস্থা বেড়েছে কমিউনিটি ক্লিনিকে। কাঠামোগতভাবে আমাদের মানুষকে সেবা দেওয়া, এইটাই 50 বছরে আমরা পারছি। এটার জন্য তো সরকারকে সাংঘাতিকভাবে বাহবা দিতে হবে। সেকেন্ডারি লেভেল এবং টারশিয়ারি লেভেলে পৌঁছায়, তখন সেইখানে সরকারের আরও উন্নতি করা উচিত ছিল। সেইখানে আমরা ঘাটতি দেখতে পাই।
ফি বছর কোটি টাকার সরঞ্জাম কেনে সরকারি হাসপাতাল, কিন্তু তা জনগণের সেবায় ব্যবহার না হয়ে পড়ে থাকে হাসপাতালের বারান্দায়। সুস্থভাবে বাঁচতে চাওয়া মানুষ তাই যেনতেনভাবে টাকা জোগাড় করে ছোটেন বেসরকারি হাসপাতালে, যেখানে সরকারের নিবন্ধিত ডাক্তাররাই টাকার বিনিময়ে সেবা বিক্রি করেন। শহরগুলোতে স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য সেবা দেওয়ার দায়িত্ব হল মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্টের। শহর এলাকায় স্বাস্থ্য সেবা দেওয়ার মতন তাদের কোনো রকমই শক্তি নাই। সরকারি প্রতিষ্ঠানগুলোর অনিয়ম গলে বেসরকারি হাসপাতালের ফুলে ফেঁপে ওঠার নেপথ্যে অনিয়ম আর দুর্নীতিকে দুষছেন বিশেষজ্ঞরা। যারা নাকি টাকা পয়সা অ্যালোকেট করে তারা অনেক সময় বলে যে বেশি বরাদ্দ দিলেও খরচ করতে পারে না স্বাস্থ্য মন্ত্রণালয়। খরচ যে করতে পারে না সেটার পিছনে তো হইল যে আমলাতান্ত্রিক যে জটিলতা। এত কিছুর পরও আমজনতার স্বস্তির জায়গা তৈরি হয়েছে এতদিনে। বিনামূল্যেও সরকারি ওষুধে আস্থা বেড়েছে জনগণের। স্থানীয় পর্যায়ে চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটেছে অল্প স্বল্প। ডিজিটাল দেশে মানুষের সচেতনতা বাড়ায় কমেছে বিনা চিকিৎসায় মৃত্যুর সংখ্যা। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বিমুখী নীতি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের দাবি পররাষ্ট্রমন্ত্রীর। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। ভূ রাজনৈতিক বাস্তবতা থেকেই পুরো বিশ্বের দৃষ্টি রোহিঙ্গা প্রত্যাবাসনের ওপর ফেরানো জরুরি। তা না হলে কোনোদিনই নিজ ভূমে ফিরতে পারবে না তারা। রোহিঙ্গা সংকট ও উত্তরণ নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেছেন গবেষক ও বিশিষ্টজনেরা। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয়ে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির বাংলাদেশে। সীমান্ত উন্মুক্ত করে বাংলাদেশ মানবতা ও উদারতা দেখিয়েছে মাত্র, কিন্তু এদের দায়ভার একার বাংলাদেশের নয়। চেষ্টা অনেক হয়েছে, তবু গেল 5 বছরে একজন মানুষকেও ফেরত নেয়নি মিয়ানমার। এটাও বাস্তবতা। রাখাইনে পরিত্যক্ত জমিতে চীন, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর বাণিজ্যিক বিনিয়োগও থেমে নেই। এমনকি অস্ত্র আমদানি করছে মিয়ানমারের সামরিক শাসকেরা। এমন চিত্র যখন বিরাজমান, তখন নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্ষণ সুদূর পরাহত মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ মিয়ানমার 2 প্রতিবেশী রাষ্ট্র। পরামর্শ এলো নিজেদের সমস্যা নিজেদের মধ্যে সমাধান আগে জরুরি, অন্য কেউ করবে না। So I think this is the time where the international community needs to re-energize itself and work in a way these people can go back to a peaceful country where they have respect and identity. হতাশার কথা হলো উন্নত বিশ্বের কারো এ নিয়ে তেমন মাথা ব্যথা নেই। নির্যাতিত মানুষগুলোর নিজেদের কণ্ঠস্বর যেভাবে উঠে আসা দরকার ছিল সেভাবে আসেনি। Apart from the humanitarian assistance, what is required is the international diplomacy to resolve the crisis. Government circular is already given the instruction that Rohingyas lease, that is land, gradually they will be uprooted. No renewal will be taken place. রক্তপাত থেমে নেই রাখাইনে। গণহত্যা ও রক্তপাত এখনই থামাতে আন্তর্জাতিক হস্তক্ষেপ ও চাপ দরকার। আবার বাংলাদেশও এই প্রত্যাবর্ষণে কতটা প্রস্তুত এ নিয়েও প্রশ্ন তোলা হয় সেমিনারে। My question is Bangladesh ready to take this opportunity? And this is not going to be straight away G2G discussion. The government of Bangladesh has been extremely generous about, and I think we are basically supporting Bangladesh government's leadership and under their leadership and their work. রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে কখনোই মিয়ানমার তা না করেনি, আবার কখনো কথাও রাখেনি। এই দ্বিচারিতা প্রত্যাবর্ষণের প্রধান বাধা। মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলা, পরাশক্তিদের বাণিজ্য ও অস্ত্র ব্যবসা নিয়েও প্রশ্ন তুলেন পররাষ্ট্রমন্ত্রী। Maybe it is time for them to wake up and stop investing in Myanmar. I would appeal to development partners. They should not go along with business as usual. They should put, real economic sanction on the military government of Myanmar. প্রত্যাবর্ষণের পরিবেশ তৈরিতে মিয়ানমার, চীন, রাশিয়া, ভারতসহ পরাশক্তিদের সমন্বয়ে সামরিক পর্যবেক্ষক নিয়োগের প্রস্তাব করেন পররাষ্ট্রমন্ত্রী। In order to protect the Rohingya, we started developing fencing. মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। বিজয় মাসে বিশেষ আয়োজন জনযুদ্ধের মুক্তিযোদ্ধা।
একাত্তরে মুক্তিযুদ্ধ বাঙালি জাতির অনন্য স্মারক। লাশের ধ্বংসস্তূপ থেকে এ মাসে উদয় হয়েছিল স্বাধীনতার সূর্য। আগুন ঝরা সেসব দিনরাত্রির কথা পটুয়াখালীর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল কাদের বিশ্বাসের কাছ থেকে তুলে এনেছেন প্রতিনিধি মুজাহিদ প্রিন্স। বরিশালের লোকেদের সাথে আমি ইনক্লুড হইয়া আপনার বিহার চলে যাই চাকুলিয়া ট্রেনিং। এই যে পানপট্টি যুদ্ধ হয়েছে সেইখানে গলাচিপার 10 পিনে পেঁচাইয়ে 5 জন ছিলাম আমরা, আর তা বরিশালের ছিল, পটুয়াখালীর ছিল। কিন্তু এই পানপট্টি এত বড় যুদ্ধে আমরা পটুয়াখালী, গলাচিপা আর 10 পিনা, রাঙ্গাবালি মিলেই আমরা 7 জন ছিলাম। তা ধরে আমরা 40 জন আইছি। এদিকে 40 জনের ভিতরে 27টি অস্ত্র ছিল। আমরা ওই আক্রমণ করছি, ফায়ার করছি, কিন্তু ওরা আত্মসমর্পণ করেন। আর আমাদের নিয়ম ছিল যে আমরা আসলে তো গেরিলা যুদ্ধ করব, আমরা তো অ্যাকচুয়াল তো কোনো ঘাঁটি আক্রমণ করব না। তাহলে তো ঘাঁটি আক্রমণের নিয়ম হলো যে আপনার যে শক্তি আছে তার 3 গুণ শক্তি নিয়ে আক্রমণ করতে হবে। সে ভিতরগণে যদি যুদ্ধ করে তাহলে 2 গুণ শক্তি আমার রহিত হয়ে যাবে। তারপর একদিন আক্রমণ করছি। ওই 17 তারিখ হইল শেষ আমাকে সিদ্ধান্ত যে আজকে থানা গ্রেড মারি উড়িয়ে দেব, যা আজ আক্রমণ থানা মুক্ত করবো। কিন্তু প্রতিমধ্যে আমাদের এসিলারে ফায়ার হয়ে গেল। আমরা মনে করছি ব্ল্যাঙ্ক ফায়ার হয়েছে, তো ওরা সচেতন হয়ে গেছে। তো ওরা ওই চার পাড়াইয়া ওই মাথার উগি দিয়া ওই খালটা পাড়াইবে। ওরা তো আর মনে করে নাই যে আমরা এই ওদের পজিশন, ওদের প্ল্যানটা আমরা জানিয়ে গেছি, এটা ওরা বুঝতে পারে নাই। কেননা গুলি ওপেন করছে আপনার পূব দিক দিয়া, আর ঘেরাও করতে আসে পশ্চিম দিক দিয়া, পশ্চিম দক্ষিণ দিক দিয়া। তাহলে মনে করবে ওরা ফায়ার করলে ওদিকে করবে। তা এদিকে যে আমরা আসতেছি ঘেরাও করিয়ে খাল পাড়াইয়া, ওরা একটু মাথা জাগাই জাগাইয়া দেয়, আর আমরা টপ করিয়ে সাইডফেসটা ফেলাই দিয়েছি। এখন ওরা কিন্তু একটা ঠকাইছি কেন? আমাদের এই গোপন প্ল্যান, এই প্ল্যানে খালটা তাদের ওই গ্রামটা আমাদের দখলে নিয়ে গিয়ে হালাইছি। আমরা টপ করিয়া দখলে নিয়ে হালাইছি। ওই খাল না পারাই এলে তো ওরা কিছু করতে হবে না। তো ওইখানেই আমাদের ওই ওরা অ্যাডভান্স হইতে পারে নাই। আমার বাম পাশে গনে খোকনদার হাতে গুলি লাগছে, এইখানে এই জায়গায় লাগবে, আমরা হাত ভাঙে নাই। এই একটা লুকিয়ে আহত হয়েছি, আর সব আমরা বাঁচিয়ে আছি। নিচ্ছি আবারও সংবাদ বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সাফ নারী ফুটবলে ফাইনালে বুধবার ভারতের মুখোমুখি বাংলাদেশ, শিরোপায় চোখ লাল সবুজদের। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। এবার প্রবাসী সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করেছে দুবাই বাংলাদেশ কনস্যুলেট। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে জড়ো হয় প্রায় 10,000 প্রবাসী বাংলাদেশি। প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান। পরে বাংলাদেশ থেকে আসা শিল্পকলা একাডেমির শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করে। সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবলে ফাইনালে বুধবার ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। জয়ের ধারাবাহিকতা ধরে রেখে শিরোপা ঘরে তুলতে চায় বাংলাদেশের মেয়েরা। আর আগের ম্যাচে ভুল থেকে শিক্ষা নিয়ে মাঠে নামবে ভারত। বিস্তারিত আবু হুরায়রা তামিমের রিপোর্টে। সাফ ফুটবলে এখন পর্যন্ত অপরাজিত দল বাংলাদেশ। পয়েন্ট টেবিলেও সবাইকে টপকে ফাইনালে বাংলাদেশের মেয়েরা। এর আগে 2018 সালে নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব 18 নারী ফুটবলের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের লক্ষ্য। গোটা টুর্নামেন্টে বাংলাদেশ যেভাবে খেলেছে সেই ধারাবাহিকতা থাকলে শিরোপা বাংলাদেশেরই হবে বলে মনে করেন অধিনায়ক মারিয়া মান্ডা। আমরা ম্যাচ বাই ম্যাচ উইন হয়েছি। আমরা যা আগে ভুল ত্রুটি করেছি বা যে ভালো কিছু করেছি সবকিছুই আমরা মিলে প্রিপারেশন নিয়েছি যে আমাদের ফাইনালে যে আমরা ভালো কিছু করব। রানার্স আপ হয়ে ফাইনালে উঠেছে ভারত। প্রথম দেখায় বাংলাদেশের সাথে হার, তবে ফাইনালের মঞ্চে আর ভুল করতে চায় না তারা। ভুল থেকে শিক্ষা নিয়ে জয়ী চোখ অধিনায়ক সুমাতি কুমারীর। আমরা ফাইনালে উঠতে পেরে খুশি। এবার আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ট্রফি জিততে চাই। ভারত কঠিন দল হলেও তাদের হারানো কঠিন নয় বলেই মনে করে বাংলাদেশ। তাই মাঠে হাজির হয়ে উৎসাহ দিতে দর্শকদের অনুরোধ করেছেন বাংলাদেশের খেলোয়াড় ও
কর্মকর্তারা। দর্শকরা যদি মাঠে আসে, তাদেরকে যদি উৎসাহিত করে, তাহলে কিন্তু আমাদের মেয়েরা আরো উৎসাহ পাবে। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের এবারে আয়োজন বিজয় চিহ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে দাঁড়িয়ে আছে স্বাধীনতার স্মারক ভাস্কর্য অপরাজেয় বাংলা। ৭১ অগ্নিঝরা মার্চে এখানেই বাংলাদেশের প্রস্তাবিত পতাকা উত্তোলন করেছিলেন তৎকালীন ছাত্রনেতারা। মুক্তিযোদ্ধা ও ভাস্কর্য শিল্পী সৈয়দ আবদুল্লাহ খালিদ নির্মিত অপরাজেয় বাংলা নিয়ে মোহাম্মদ হানিফের ক্যামেরায় মানিক শিকদারের ভিজুয়াল প্রতিবেদন। আর এরই সাথে শেষ করছি রাতের ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। অভিজিৎ হত্যায় দণ্ডিত জিয়া বাংলাদেশে নেই, যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণাকে স্বাগত জানিয়েছে ঢাকা। সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশে চিকিৎসার নজির নেই বলছেন আইনমন্ত্রী, খালেদা জিয়ার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত। রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে বিএনপির প্রতি আওয়ামী লীগের আহ্বান, চিঠি পাওয়ার পর সিদ্ধান্ত বললেন ফখরুল। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন, 21 সাথে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।